রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে গ্রামের বাড়ির পথে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ প্যারেড গ্রাউন্ডে বীর উত্তম একে খন্দকারের জানাজা। ষড়যন্ত্র করে হাদিকে সরানো হয়েছে মন্তব্য জামায়াত আমিরের। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। হত্যার দায় এড়াতে পারেন না সিসিও, দাবি পরোয়ারের। নির্বাচন গণভোট ঘিরে ৩ বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক, আলোচনায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। গুম নির্যাতনের মামলায় হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো ট্রাইব্যুনালে ১২ সেনা কর্মকর্তা। দক্ষিণ আফ্রিকায় এক পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ১০ জন, আহত অনেকে, কারণ উদ্ঘাটনে পুলিশ। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুদানে হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে শেষ বিদায় জানালেন সহযোদ্ধারা। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে তাদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়, সম্পন্ন হয় জানাজা। এরপর তাদের মরদেহ হেলিকপ্টারে করে পাঠানো হয় নিজ নিজ গ্রামের বাড়িতে। সুদানের তপ্ত মরুভূমিতে বিশ্ব শান্তি রক্ষায় বিলিয়ে দিয়েছেন নিজেদের প্রাণ। ড্রোন হামলায় শহীদ হওয়া ৬ বীর সেনানী আবারও ফিরলেন মাতৃভূমির মাটিতে, এলেন সেনানিবাসে, তবে নিথর দেহে পতাকায় মোড়ানো কফিনবন্দি লাশ হয়ে। রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় মঞ্চে এলেন স্বজন ও সহকর্মীদের কাঁদিয়ে। সরকারের কাছে আবেদন, আমার ছেলে আশা করেছে, এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আজকে নবী ইসলাম মন্ডল, কঠোর নবী ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতে যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। সেনানিবাসে সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে রবিবার সকালে ৬ বীর কর্পোরাল মাসুদ রানা, সৈনিক মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেসওয়েটার জাহাঙ্গীর আলম এবং ধুপি সবুজ মিয়ার মরদেহ আনা হয়। তাদের কর্মজীবন তুলে ধরে সেনাবাহিনী। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিকের স্বরূপ। শহীদ ৬ বীরের মরদেহ বুঝিয়ে দেয়া হয় পরিবারের কাছে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লিয়াজো অফিসার জাতিসংঘের পতাকা তুলে দেন ৬ পরিবারকে। I would like to offer our deepest gratitude and condolences to the government of Bangladesh with heavy hearts and profound respect to honor the memory of our colleagues who fell in the line of duty. এরপর অনুষ্ঠিত হয় জানাজা। ৩ বাহিনী প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রেস সচিব ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। পরে বিনম্র শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে। প্রথমে রাষ্ট্রপতির পক্ষে, পরে প্রধান উপদেষ্টার পক্ষে জানানো হয় শ্রদ্ধা। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান শ্রদ্ধা। পরে নৌ ও বিমান বাহিনী প্রধান ফুল দেন। জাতীয় পতাকা আর জাতিসংঘের পতাকায় মোড়ানো কফিনবন্দি ৬ বীরের মরদেহ যথাযথ মর্যাদায় হেলিকপ্টার যোগে পাঠানো হয় নিজ নিজ জেলায়। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হন। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। জাতিসংঘ মিশনে অংশ নেয়া কুড়িগ্রামের নিহত ২ বীর সেনা সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মঞ্জলের মরদেহ তাদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। রবিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। মমিনুল ইসলামের দ্বিতীয় জানাজা নিজ এলাকায় বিকেল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে, আর শান্ত মঞ্জলকে বিকেল ৪:১৫টায় জানাজা শেষে কবরস্থ করা হবে। অন্য এক সেনা কর্মকর্তা কিশোরগঞ্জের জাহাঙ্গীরের মরদেহ এসে এখনো পৌঁছায়নি। জাহাঙ্গীরকে শেষবার দেখতে অপেক্ষায় পুরো পরিবার ও এলাকাবাসী।
রাজবাড়ির নিহত সৈনিক শামীম রেজার মরদেহের অপেক্ষায় স্বজন ও স্থানীয়রা। এখন আমার তো আশা ভরসা সব শেষ হয়ে গেছে। এখন আমার ছবি নাতি আছে, বউ আছে, তারা এলে আমরা চলাফেরাটা মানে না কিছুই না পাই আমি তা আমার সব দিক দিয়ে চলার মতো কোনো ভাব নেই। কল্পনা করতে পারছি না সে যে চলে আসবে আমাদের বাড়িতে, ভাবতেও পারছি না। সে ভালো মানুষ, সে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, সবাই ভালো করে দিত, ভালো মনে কথা বলতো। বিজয়ের মাসেই রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হলো মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরুত্তমকে। বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে দুপুর 1:45 সাবেক বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 95 বছর বয়সে শনিবার সকাল 10:35 সিএমএইচে তিনি মারা যান। দর্শক, ছবিতেই যেমনটা দেখছিলেন, এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের জানাজা সম্পন্ন হয়েছে। এখন তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হব। আমি এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। দর্শক, আমরা সরাসরি ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে। বীরুত্তম একে খন্দকারের জানাজা এবং গার্ড অব অনার অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানিয়েছেন। ডেমোক্রেসি চেয়ে মবক্রেসি পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দুটি পত্রিকা যেভাবে পুড়িয়ে দেয়া হয় এটা জাতির জন্য লজ্জার। গণমাধ্যমে হামলার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ কেন? আমাদের কতটুকু কি করার ক্ষমতা আছে সেটা জনগণ জানতে চায় না। গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। পূর্ণ গণতন্ত্র চায় বাংলাদেশের সকল মানুষ সর্বক্ষেত্রে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে দাঁড় করাতে হবে যাতে সবসময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করে। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না সরকার প্রধান ও প্রধান নির্বাচন কমিশনার। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় কবির সমাধির পাশে দাফনের পরের দিনই ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত আমির, বলেন ষড়যন্ত্রের মাধ্যমে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার এখনো যে কার্যক্রম চালাচ্ছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব। একই দিন রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াত। সেখানে অংশ নিয়ে ক্ষোভ জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার প্রধান ও নির্বাচন কমিশনার। সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি বলেন, কারো কাছে অনুদান নয়, হাদির সাম্যের বাংলাদেশ দেখতে চান তিনি। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় আজ বিকেলে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকার কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জনগণের সামনে জবাবদিহি করার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। তা না হলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে বলেও দাবি জানানো হয়। শনিবার হাদির দাফন শেষে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জনগণের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই আলটিমেটাম ঘোষণা করেন। আজ বিকাল 5টার মধ্যে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম থাকলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইজিপি বাহারুল আলম। সচিবালয়ে দুজনের কাছেই এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তারা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে আসেন আইজিপি। আধা ঘন্টার মতো বৈঠক শেষে আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে যান। এদিকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে বিকাল 5:30টায় ব্রিফিং ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারে জেএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক দৃঢ়। জেএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। রবিবার দুপুরে এই বৈঠক হয়। 1 ঘন্টার আলোচনায় যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অংশ নেন 4 নির্বাচন কমিশনার ও ইসির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকের আলোচ্য সূচি ছিল 3টি। সেগুলো হলো নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আচরণ প্রতিপালন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে একদল উগ্র হিন্দু জনগোষ্ঠী। শনিবার রাতে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এই সময় রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়ে উস্কানিমূলক স্লোগান দেয় তারা। তখন হাইকমিশনার ও তার পরিবার বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। এই তথ্য নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। এ ঘটনার পরপরই হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন রিয়াজ হামিদুল্লাহ। আওয়ামী লীগের শাসন আমলে টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়া হয়। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় 12 সেনা কর্মকর্তাকে। গত 3 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা।
বিভিন্ন গণমাধ্যম ও সংবাদকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বসুন্ধরা গ্রুপ। পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। দৈনিক প্রথম আলো, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির এবং অন্যান্য সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি। দুই প্রতিষ্ঠানই সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি গুরুত্ব আরোপ করেছে এবং এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্তর্ভুক্ত রয়েছে দুটি বাংলা দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি দৈনিক ডেইলি সান, অনলাইন পোর্টাল বাংলা নিউজ 24.com, টেলিভিশন চ্যানেল নিউজ 24 ও টি স্পোর্টস এবং রেডিও ক্যাপিটাল FM। ডিক্যাপ মিডিয়া অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন 20 সাংবাদিক। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পররাষ্ট্র বিষয়ক সংবাদ ও প্রতিবেদন তৈরিতে যুক্ত সাংবাদিকদের সম্মান জানাতে এই পুরস্কার দেয় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাপ। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন এই 3 ক্যাটাগরিতে দেয়া হয় এই অ্যাওয়ার্ড। সীমান্ত, ভিসা জটিলতা, কূটনৈতিক সম্পর্ক সহ দেশ ও দেশের বাইরের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবেদনের ভিত্তিতে বিজয়ীদের নির্ধারণ করা হয়। এই পুরস্কারের পাশাপাশি রাইটার্স ক্যাটাগরিতে 4 জনকে পুরস্কার দেয়া হয়। ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। পৌষের ভোরে কুয়াশার চাদরে মুড়ে থাকতে শুরু করেছে রাজধানী। বেশিরভাগ স্থানেই লুকিয়ে থাকছে সূর্য। রবিবার সকালে সড়কে যানবাহনও কম দেখা গেছে। বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। আবহাওয়া অফিস বলছে এখন একটু একটু করে শীতের তীব্রতা বাড়তে পারে। চলতি মাসের শেষ নাগাদ ধেয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা, চারদিকে কুয়াশার দাপট, বেশি দূরে দেখা মুশকিল। পৌষের প্রথম সপ্তাহে রাজধানী জুড়ে কনকনে শীতের আগমনী বার্তা। গরম কাপড়ে কর্মক্ষেত্রে পানে নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস, তবে সড়কে যানবাহন কম, এতে বাড়ল ভোগান্তি। প্যাসেঞ্জার নাই, এদিক দিয়ে সমস্যা, আবার যানজটের ফাঁকা রোড। বের হইতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু রাস্তায় আসার পরে দেখলাম বাস এরকম পাওয়া যাইতেছে না, ট্রিপও কম, দেখা যায় আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। কোথাও কোথাও চায়ের দোকানে জমজমাট শীতকালীন আড্ডা। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা, আজকে কিন্তু এখনো দেখেন আপনি কিন্তু রোদ ওঠে নাই, তো সেই ক্ষেত্রে এখন চাটা কিন্তু বেশ ভালোই লাগতেছে ঠান্ডাতে। ঠান্ডার প্রকোপটা একটু বেশি, যার কারণে মানুষজন আমার দোকানে আসছে, চা খাচ্ছে, মানে আজকে হচ্ছে একটু মানে যানজট একটু ওরকম অবস্থায় আর কি। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকতে পারে আরো 2 থেকে 3 দিন। চলতি মাসের শেষ দিকে ধেয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। ধারণা করা হচ্ছে যে আগামী 2-3 দিন একটু শীতের অনুভূতিটা বেশি থাকবে, আর 10-এর নিচে আমরা সেটাকে শৈত্যপ্রবাহ বলি। আমরা ধারণা করতেছি যে ডিসেম্বরের শেষের দিকে আমরা শৈত্যপ্রবাহ দেখতে পাবো। ঢাকা ও এর আশেপাশে দিনের তুলনায় রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, বাড়তে পারে হিম বাতাসের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। যে রাত এবং দিনের তাপমাত্রাটা নরমাল যেটা। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। জাপানে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অব জাপান BOJ। সর্বসম্মত সিদ্ধান্তে প্রধান নীতিগত সুদের হার 0.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 0.75%। BOJ জানায় দেশের অর্থনীতিতে ধীরে ধীরে ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত মিলছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত জাপানের অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফরিদপুরে পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতেই সার সংকটে হতাশ তারা। তাদের অভিযোগ, কৃত্রিম সংকটের কারণে বেশি দামে সার কিনতে হচ্ছে। কারুজ্জামান সোহাগের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। ফরিদপুরে এখন এমন চিত্র অহরহ। দেশে পেঁয়াজের মোট চাহিদার বড় একটি অংশ ফরিদপুরে উৎপাদন হয়। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই পেঁয়াজের বাজার দর ভালো থাকায় খুশি কৃষকেরা। আর তাই গত 2 বছরের লোকসান পুষিয়ে নিতে পেঁয়াজ খেতে বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষক। গত 2 বছর পেঁয়াজ ক্ষেত করে লস হয়েছে,
এবার আশা করা যে ভালো লাভ পাবো। ক্ষেত ভালো আছে, এখন ভালো আছে, যদি 8 দিন 15-20 দিন পর পিস উঠে যাবে। 1 বিঘে বইতে 60-65 হাজার টাকা খরচ হয়েছে, মোটামুটি 1,20,30 হাজার টাকা বেচাইন করতে পারবো। এদিকে পেঁয়াজ রোপণ মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট দেখা দেয়ায় বেশি দামে সার কিনতে হচ্ছে, অভিযোগ কৃষকের। সার ওষুধ দাম বাড়ার কারণে এবার পেঁয়াজের উৎপাদন খরচ বাইরে গেছে। গেলবার কিনছে হইলো 800-900 টাকা বস্তা, আর এবার হইলো 1400-1500-1700 টাকা। কাঙ্ক্ষিত ফলন পেতে পরিপক্ক পেঁয়াজ উত্তোলনের পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। কৃষকদের পরামর্শ দিচ্ছি যে পেঁয়াজটা পরিপক্ক করে তারপর যদি তারা উঠায় তাহলে তাদের যে উৎপাদনটা, সেই উৎপাদনটা তারা সঠিক মাত্রায় পাবে। আর যদি অপরিপক্ক অবস্থায় উঠায় তাহলে কিন্তু তাদের ফলনটা কমে যাবে। ফরিদপুরে এবছর 5285 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে 10 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে জোহানেসবার্গের বেকার্সডালে একটি পানশালায় বন্দুকধারীরা এই হামলা চালায়। পুলিশ জানায় অন্তত 12 জন বন্দুকধারী হঠাৎই রাস্তায় এলোপাথারি গুলি ছুটতে থাকে, এমনকি পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায় তারা। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার কারণ এখনো জানা যায়নি, তবে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। দেশটিতে চলতি মাসে দ্বিতীয় হামলার ঘটনা এটি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 17 বছরের কারাদণ্ডের রায়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন অনেকে, যদিও ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী। এদিকে ইমরান খানকে নির্যাতন করতে কারাদণ্ডের কৌশল নেওয়া হচ্ছে অভিযুক্তার ছেলের। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জানিয়ে প্রতিক্রিয়া জানান দেশটির সাধারণ মানুষ। এমন রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন অনেকে। একতরফা রায় আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইমরান খানের আগের প্রধানমন্ত্রীরাও সরকারি ভান্ডার থেকে উপহার নিয়েছিলেন, অথচ নির্দোষ ইমরান খান ও তার স্ত্রীকে কারারুদ্ধ করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তার প্রতি এই অবিচার করবেন না। সরকারি প্রতিহিংসামূলক কর্মকাণ্ডকে সমর্থন না করার কথা জানায় দেশটির জামাতে ইসলামী পার্টি। ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বল প্রয়োগ ও রাজনৈতিক মামলার মাধ্যমে সাজা প্রদান কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। তবে উচ্চ আদালতে ন্যায্য বিচার পাবেন বলে আশাবাদী ইমরান খানের আইনজীবী সালমান সফদার। এদিকে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলে কাশিম ও সুলাইমান অভিযোগ করেন, তাকে কারাগারে সম্পূর্ণ আলাদা রাখা হচ্ছে। একে স্পষ্ট নির্যাতনের কৌশল বলেও আখ্যা দেন তারা। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।